হাবাস কি সোয়াবিনের ছিবড়ে উপকারে লাগবে? তো ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ আমরা মোটামুটি জেনে গিয়েছি, এখনও যদিও ঘোষণা হয়নি। হাবাস হচ্ছেন। তো সেই নিয়ে আমি বলেছিলাম যে মোটামুটি যখন ব্যাপারটা অফিসিয়াল গোছের হয়ে যাবে তো একটু বিশদে আলোচনা করবো। আমি পূর্বে একটু আলোচনা করেছিলাম যে যেই কোচের সম্ভাবনা ছিল তাদের প্রত্যেককে নিয়ে, এবং সেখানে হাবাসকে নিয়ে অল্প একটু বলেছিলাম। আমি কি বলেছিলাম যে হাবাসকে নিয়ে আমার একটাই চিন্তার বিষয় যে ওনার বয়সটা। তো হাবাস কি সোয়াবিনের ছিবড়ে, কেন বলছি সোয়াবিনের ছিবড়ে? এই মুহূর্তে আমরা দেখছি গোটা দেশ জুড়ে একটা সোয়াবিন বনাম ডিম একটা একটা যুদ্ধ চলছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। তো আমি একটু সোয়াবিন নিয়ে একটুখানি আজকে একটু পড়াশোনা করছিলাম, যে ছোটোবেলা থেকে যে সোয়াবিনের যে চাঙ্ক বা কিউবগুলো খেয়ে আসি সেগুলো কী, মানে এর আগে কোনো দিন মাথায় আসেনি। তো এখন যেহেতু এরকম একটা হচ্ছে তো দেখছিলাম, তো বেশ কিছু প্রতিবেদন দেখলাম, আমি শেয়ারও করেছি যে এই যে কিউবগুলো আমরা খাই সেগুলো কোত্থেকে হয়। বেসিক্যালি সয়ের যে বিন হয়, বিনগুলো নর্মাল মানে আপনি যেগুলো রাজমা বিন বলেন ওরকম কিডনি শেপেড বিন থেকেই হয়। সেখান থেকে ওরা তেল ঠেল বার করে নিয়ে তারপর যে ছিবড়েটা পড়ে থাকে সেই ছিবড়েটাকে শুকিয়ে তারপর ওটাকে গুঁড়ো করা হয়, ওটাকে ফ্লাওয়ার বা সয়ের আটা বলা হয়, এবং তারপর এটাকে মেশিনে প্রসেসিং করে ওখান থেকে ওই কিউব বলুন বা যেরকম বিভিন্ন শেপের তৈরি করা হয়। তো এইটা হলো সোয়াবিনের চাঙ্ক, মানে একটা ছিবড়ের থেকে তৈরি করা হয় সোয়াবিনের চাঙ্ক। তো সেইটা ভালো না মন্দ সেটা আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখে নেবেন। তো হাবাসকে এই মুহূর্তে ছিবড়ে গেছে, মানে যাকে একদম কেরিয়ারের শেষ প্রান্তে পেল ইস্টবেঙ্গল, সেই নিয়ে একটু আলোচনা করব। তো যেটা বলেছিলাম হাবাসকে নিয়ে আমার একটাই চিন্তার বিষয় ছিল যে ওনার বয়সটা অনেক হয়েছে। তো আমি দেখলাম ওই একটা চ্যানেলে, একটা ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলে, সে বললো যে হাবাস তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসছেন স্পেন থেকে এবং একজন স্পোর্টস সায়েন্টিস্টকে নিয়ে আসছেন। তো এই অ্যাসিস্ট্যান্ট কোচ ব্যক্তি যিনি হবেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কেননা হাবাসকে হেড কোচ বলা হলেও আমরা ধরে নেব যে ওনার শারীরিক এই মুহূর্তে যে অবস্থা সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট কোচটি কীরকম হবে তার উপর নির্ভর করবে হাবাস মানে ছিবড়ে হিসেবে প্রতিপন্ন হবে নাকি সত্যি সত্যি কাজে লাগবে ইস্ট বেঙ্গল। কেন আমি হাবাসের অতীতটা দেখছিলাম, দেখুন আপনারা হাবাসের মানে আইএসএল সংক্রান্ত অতীত তো সবাই জানেন। হাবাস আইএসএলে খুবই সফল ব্যক্তি কোচ হিসেবে, কিন্তু তার পূর্বে ওনার যে কোচিংয়ের যে এক্সপিরিয়েন্স, উনি অনেক বড় বড় জায়গায় কোচিং করিয়েছেন, কিন্তু একটু যদি খুঁটিয়ে দেখেন দেখবেন প্রত্যেকটা বড় জায়গাতে উনি কিন্তু খুব বেশি দিন ছিলেন না। যেমন সেল্টা ডি ভিগোতে উনি 9টা ম্যাচের জন্য ছিলেন, তারপর ভ্যালেন্সিয়াতে উনি 14টা ম্যাচের জন্য ছিলেন, স্পোর্টিং গিজন এগুলো সমস্ত টায়ার ওয়ান লা লিগার 8টা ম্যাচের জন্য ছিলেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ওনার প্রতি অনেকটা আশ্বাস নিয়ে বা বিশ্বাস নিয়ে কিন্তু বড় বড় কোচরা অনেকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছিলেন, তারপর যে কোনো কারণেই হোক ওনাকে তারা বরখাস্ত করেছে। তো এটা খুব অদ্ভুত বিষয় যে বারবার বড় বড় ক্লাবরা, সেল্টা ডি ভিগো, ভ্যালেন্সিয়া, স্পোর্টিং গিজনের মতন ক্লাবরা ওনার প্রতি একটা আস্থা দেখিয়েছেন, এবং তারপর কিন্তু সেই বিশ্বাসটা ভেঙে গেছে। এইটা অস্বীকার করা যাবে না, এটা ওনার ইতিহাসে আমরা দেখতেই পাচ্ছি। তবে বলিভিয়ার হয়ে উনি বেশ 21টা ম্যাচের মতন কোচিংয়ের দায়িত্বে ছিলেন বলিভিয়ার হয়ে। তো এইটা একটা ভালো বিষয়। তো যাকে হাবাসের আমরা এই মুহূর্তে আমাদের যিনি কোচ ছিলেন সেইটার সাথে আমাদের তুলনা করতে হবে। দেখুন আমাদের কোচ যারা যারা ছিলেন নিকট অতীতে তাদের সাথে কিন্তু হাবাসের তুলনা করতে হবে। মানে আপনি একদম একদম নাম করা কোনো কোচের সাথে হাবাসের তুলনা করলে চলবে না। আপনার যে কোচ ছিল অস্কার, তার তুলনায় হাবাস হয়তো খুব অনেকটাই এগিয়ে। মানে হাবাসকে মানে অস্কারকে তো এই গরিব গরিব দেশের বাইরে কোনো দেশে কোনোদিন ডাকেইনি। তো সেই তুলনায় হাবাস অনেকটা এগিয়ে এনার এই অস্কার জাতীয় কোচের থেকে। এবার হাবাস সংক্রান্ত মানে টেকনিক্যাল বিষয় যেটা অনেকেরই আপত্তি রয়েছে যে হাবাস খুব ডিফেন্সিভ খেলে। হ্যাঁ, এটা অনেকেই বলেছেন হাবাস খুব ডিফেন্সিভ খেলে, কিন্তু এইটাও ভুলে গেলে চলবে না যে একটা ম্যাচ আমি মনে করতে পারছি না, ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ ছিল এবার মানে কয়েক বছর আগে আইএসএলে। তো ইস্টবেঙ্গলের সাথে বোধহয় কয়েক মিনিটের মধ্যে, মিনিট 20-30-এর মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট 3 গোলের লিড নিয়ে নিয়েছিল। সেই ম্যাচটা নিয়ে আমরা অনেক কিছু ভেবেছিলাম। তারপর শুরুর সাথে সাথে আমাদের রয় কৃষ্ণার নেতৃত্বে মানে এমন ঝড় তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট যে
একটা সময় ভয় লাগছিল 5 গোল না খেয়ে যায়, তারপর যে কোনো একটা অদ্ভুত কোনো একটা কারণে সেকেন্ড হাফে একটু গুটিয়ে যায় মোহনবাগান, একটু ডিফেন্সিভ খেলতে শুরু করে। কিন্তু এই যে মানে তার মানে কি হাবাসে কিন্তু ক্ষমতাটা আছে, যে একটা ঝড় তোলার একটা ক্ষমতা আছে, যেটা আমি প্রদীপ ব্যানার্জি সংক্রান্ত একটা অডিওতে বলেছিলাম, যে প্রদীপ ব্যানার্জিকে অনেকে বলেন যে উনি প্লেয়ার তৈরি করেন না, কিন্তু প্রদীপ ব্যানার্জি বহু আগে একবার সন্তোষ ট্রফিতে রেলের কোচ ছিলেন। সেই বছর রেল অসাধারণ ফুটবল খেলেছিল, অল্প বয়সী ছেলেদের নিয়ে, সুদীপ্ত চক্রবর্তী এদের নিয়ে করেছিল। তার মানে কি তাহলে প্রদীপ ব্যানার্জি চাইলে করতে পারতেন, কিন্তু উনি ওটা করেননি, ওনার জীবদ্দশায় খুব একটা করেননি। উনি ওই মানে হাই প্রোফাইল টিম নিয়ে ম্যানেজমেন্টের কাজটা বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু উনি যে রেলওয়েজের সাথে যেই খেলাটা উপহার দিয়েছিলেন, তার থেকে বোঝা যায় যে উনি চাইলে কিন্তু করতে পারতেন। এখন কেউ করতে পারে কিন্তু করে না, সেটা তার উপর অনেকটা নির্ভর করে। তো হাবাসের ক্ষেত্রে এই আরেকটা অভিযোগ রয়েছে হাবাসের ক্ষেত্রে, যে উনি জুনিয়রদের তোলেন না। কিন্তু আবার আমরা দেখেছি এই হাবাসের আমলে কিন্তু দীপেন্দু বিশ্বাস এদের তুলেছিল, তারপর আবার আটকে গিয়েছিল। তো এই যে তোলে না হাবাস, সেটা হাবাসের নিজস্ব মানে ফিলোসফি ছিল না, মোহনবাগান সুপার জায়ান্টের ওই ফিলোসফি, ম্যানেজমেন্টের ফিলোসফি ছিল। এইটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে বিভিন্ন জুনিয়রদের তুলতেন হাবাসের মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা বা এটিকে তার আগে বা এটিকে মোহনবাগান, সেটা হাবাসের সিদ্ধান্ত ছিল না ম্যানেজমেন্টের মোহনবাগান সুপার জায়ান্টের, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তারপর যেমন আরও একটা অভিযোগ আছে হাবাসের বিরুদ্ধে, যে হাবাস কলকাতা ফুটবল লিগকে খুব একটা পাত্তা দিতেন না। এই ক্ষেত্রে এটা তো খুব পরিষ্কার, যেটা হাবাসের সিদ্ধান্ত নয়, এটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের সিদ্ধান্ত, যে তারা কলকাতা ফুটবল লিগকে পাত্তা দিত না, তারা শুধু আইএসএলকেই মানে আইএসএলই করতো, তারা এফসিকেও পাত্তা দিত না। সুতরাং এই এরকম অনেক ছোটো ছোটো বিষয় আছে। এই ডিফেন্সিভ খেলার বিষয়ে আসি। দেখুন আমার মনে আছে যে প্রথম যে আইএসএলটা হয়েছিল, যেটা এটিকে জিতেছিল, সেই আইএসএলটা একটা অদ্ভুত আমি বলবো। সেই আইএসএলে হাবাসকে পুরো টুপি পরিয়ে দিয়েছিল। মানে কে পরিয়ে দিয়েছিল? আমাদের বাইচুং ভুটিয়ার টুপি পরিয়ে দিয়েছিল। কীভাবে টুপি পরিয়ে দিয়েছিল আমার মনে আছে এখনও পরিষ্কার, যে সেই মরশুমে, প্রথম মরশুমে আইএসএলে যে ইন্ডিয়ান কন্টিনজেন্ট ছিল, এটিকের অতি জঘন্য ছিল। মানে হাবাস জানতো না, এসছে সবে, মানে স্পেন থেকে এসছে একটা নতুন লিগে, একটা যত রাজ্যের বাজে বাজে প্লেয়ারকে গছিয়ে দেওয়া হচ্ছিল হাবাসের ঘাড়ে। তো সেই ওসব আবর্জনা নিয়েও কিন্তু মানে হাবাস এটিকে জিতিয়েছিল। যদিও লিগ ফেজে তারা ওই প্রথম 3 না মানে ওরকম শেষ হয়েছিল, মানে লিগে টপ করতে পারেনি, কিন্তু ওই টিম নিয়ে তবুও যে গেছিলো অত দূর, মানে এবং কোয়ালিফাই করেছিল ফাইনাল অবধি, এটা একটা বড় বিষয়। এবং ওরকম টিম নিয়ে মানে ডিফেন্সিভ খেলবে না তো কী খেলবে, একদম আজে বাজে যত রাজ্যের ইন্ডিয়ানদেরকে বাইচুং ভুটিয়া গোছিয়ে দিয়েছিল। ওর নিজের চেনা জানা যত রাজ্যের পাহাড়ি খুব আবর্জনা প্লেয়ারদেরকে ঢুকিয়ে দিয়েছিল। তারপর বাইচুংকে সরিয়েও দিয়েছিল এটিকে ম্যানেজমেন্ট, আর কোনো দিন দায়িত্ব দেয়নি। তো এইগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বিষয় আছে, যে হাবাস মানে ডিফেন্সিভ খেলে কেন খেলে, সেটাও দেখার বিষয় আছে। মানে ও বাধ্য হয়ে খেলে নাকি স্বেচ্ছায় খেলে। মানে ধরুন ওকে একদম হাবিজাবি আপনি প্লেয়ার দিয়ে দিলেন, সেক্ষেত্রেও কী করবে? মানে সেক্ষেত্রে ওর যদি লক্ষ্য থাকে যে আমাকে উদ্ধার করতে হবে, স্কোয়াডটাকে ভালো রেজাল্ট করতে হবে, সেক্ষেত্রেও তখন কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে। কিন্তু হাবাসকে যদি আপনি একটা পূর্ণ স্বাধীনতা দেন টিম সিলেকশনের ব্যাপারে, তখন কীরকম খেলে সেইটা আমি জানি না। মানে সেক্ষেত্রে ওর 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 বিহেভিয়ারাল প্যাটার্নটা ঠিক কীরকম। যেমন বলছিলাম না, যে ওই বড় ম্যাচটায় আমরা ভেবেছিলাম যে ইস্টবেঙ্গল কিছু একটা করবে, কিন্তু শুরু থেকে এমন ঝড় তুলে দিয়েছিল মোহনবাগান রয় কৃষ্ণের নেতৃত্বে, যে আমি ভাবতে পারিনি যে হাবাসের মোহনবাগান বা হাবাসের স্কোয়াড এই ধরনের ফুটবল খেলতে পারে। এবং হাবাসের যেটা এখন বয়স হয়েছে, তো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে ওর সাথে যে এসছে মানে যে আসছেন অ্যাসিস্ট্যান্ট কোচ, সেই ব্যক্তিটি কি এরকম। এবং দেখুন হাবাস কিন্তু লা লিগার বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন, যদিও কোনো ক্লাবে উনি বেশি দিন ছিলেন না। তো তার মানে ওনার কাছে কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার, যে ইউথ থেকে প্লেয়ার তুলতে হয়, মানে এই কালচারটার থেকে উনি এসছেন। কিন্তু মানে এমন নয় যে উনি অন্য একটা কোনো কালচার থেকে চলে এসছেন, এই কালচার থেকে উনি এসছেন, যে ইউথ থেকে প্লেয়ার তুলতে হয়। লা লিগার যেটা একটা বিষয় আছে, মানে উনি লা লিগার সেই ধরনের ক্লাবে ছিলেন না, বার্সেলোনা জাতীয় ক্লাবে ছিলেন না। ইনফ্যাক্ট বার্সেলোনা ইউথ ডেভেলপমেন্ট খুব করে। তো লা লিগায় এর ইউথ থেকে তোলার একটা ইন্টিগ্রেট করার একটা কালচার কিন্তু আছে। সুতরাং এই ব্যাপারটার সাথে যে উনি সরগর নয়, এই বিষয়টা না। কিন্তু আপনি যে হাবাস সম্পর্কে যে ধারণাটা করছেন, বা আমিও যেটা করছি, সেটা কিন্তু এই মোহনবাগান সুপার জায়ান্টের যে ম্যানেজমেন্ট, তাদের
দৃষ্টিভঙ্গি থেকে। তো তাদের দৃষ্টিভঙ্গি আমরা তো দেখেছি বিভিন্ন বিষয়ে কীরকম একটা ডিফেক্টিভ দৃষ্টিভঙ্গি। তো দেখা যাক হাবাস কীরকম। কেননা হাবাসের ক্ষেত্রে দেখুন আপনার অনেকেই চেয়েছিলেন পিটার হলে ভালো হয়, কিন্তু পিটারের একটা সমস্যা আছে, সেটা আমি আগে বলিনি। সেটা হচ্ছে দেখুন পিটার প্রথমত খুব বেশি অভিজ্ঞতা নেই। ও 4 বছর মুম্বাই ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির তে ছিল ইউথ ডেভেলপমেন্টে, তারপরও ডাইরেক্ট চলে এসেছিল মুম্বাই সিটিতে। এবার মুম্বাই সিটি আর ওই মেলবোর্ন সিটি দুটো সিটি গ্রুপের আমব্রেলা ক্লাব, মানে সিটি গ্রুপ আমব্রেলার মধ্যেই পড়ে। এবং সেখানে একটা সুবিধা হচ্ছে, যেটা নিজেও ওরা একটা ইন্টারভিউতে বলছিল, যে ওরা একটা ইউনিফর্ম ফিলোসফিতে চলে। তো সেক্ষেত্রে ও একটা সিস্টেমের মধ্যে শুরু থেকেই ছিল। এবার ইস্টবেঙ্গল তো সেরকম কোনো সিস্টেম নেই। ইস্টবেঙ্গল সিস্টেম তো ঘেটে রেখে দিয়েছে বিগত কয়েক মরশুমে। যারা যারা কোচিংয়ে ছিল ইস্টবেঙ্গলের সিনিয়র টিম বা ইউথ ডেভেলপমেন্টে, সবাই ঘেটে ঘুটে করে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই পিটার এলে এই একটা অসুবিধার পড়তো, যে ও কোনো সিস্টেমের অভিজ্ঞতা ছিল না, মানে ল্যাক অফ সিস্টেমে ও কোনো দিন কাজ করেনি, একটা অর্গানাইজ সিস্টেমে কাজ করেছে। তো এরকম একটা অ্যানার্কিতে এসে, মানে যেখানে কোনো সিস্টেম নেই, সেখানে এসে কি করতে হবে সেইটা নিয়ে একটা কিন্তু রিস্ক থেকেই যেত। সেই দিক দিয়ে কিন্তু হাবাস অনেকটা এগিয়ে, যেহেতু ও মোটামুটি বহুদিনের অভিজ্ঞতা রয়েছে। ও জানে ভারতে কীভাবে কাজকর্ম হয়, কীরকম পাগলা বললাম না, মানে এই ধরনের লোকরা সমস্ত বিভিন্ন ক্লাবের দায়িত্বে রয়েছে। তো সেক্ষেত্রে ও অনেক বেশি বিশ্বাসযোগ্য যে এই বিষয়টা মোটামুটি সামলে নেবে। এই যে ম্যানেজমেন্টের বিষয়ে, যে একটু ক্যালানে টাইপ লোকজন রয়েছে ম্যানেজমেন্টে, হ্যাঁ, তাদের বলে বলে কাজ করাতে হয়, যেটা সুভাষ ভৌমিকের একটা অ্যাডভান্টেজ ছিল, এবং সেই জন্য সেই আমল ইস্টবেঙ্গল সাফল্য পেয়েছিল। যদি একই রকমের ক্যালানে ম্যানেজমেন্ট সেদিনও ছিল, যে সুভাষ ভৌমিক দায়িত্ব নিয়ে এই কাজগুলো করাতো, এই কর দেখবেন আপনারা যখন গল্প করে, নিতু গল্প করে, ভৌমিক এটা করাতো, ভৌমিক এটা বলতো, মানে মনে হতো মানে ও ভৌমিকের চাপরাশি গোছের, হ্যাঁ, এটা খুব একটা কাম্য নয়। এবং কেন কাম্য নয়, তা এখন ভৌমিক যেদিন চলে গেল সেদিন ক্লাবটা ধস করে পড়ে গেল। ব্যাপারটা উল্টো দিকে হওয়া উচিত ছিল। তো কিছু করার নেই, আপনার সেদিনও নিতু ছিল, আজকের দিনেও নিতু আছে, একই ধরনের লোকরা ম্যানেজমেন্টে বসে আছে। তো সেক্ষেত্রে ওই ভৌমিক জাতীয় লোক, মানে যে দায়িত্ব নিয়ে একটু বলে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, একে তারা ওকে তারা, কী করছে, তো এই ধরনের লোক থাকলে একটা সুবিধা। তবে সব শেষে আবারও বলবো যে খুব ইম্পর্টেন্ট বিষয় এক্ষেত্রে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট কোচ যে ব্যক্তিটি আসছেন, সেই ব্যক্তিটিকে এরকম, কেননা অনেকটা লোড, মানে ফিজিক্যাল লোড কিন্তু সেই ব্যক্তিটিকে নিতে হবে। মানে হাবাসের দেখুন অভিজ্ঞতা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু বলে দেবেন, কিন্তু ওনার প্রায় 70 বয়স হতে চললো, 69 বোধ হয় এই মুহূর্তে, ধরে নিন আমরা 70। উনি যদিও খুব মোটামুটি শারীরিকভাবে ফিজিক্যালি ফিট, কিন্তু ইন্টারনালি বোধহয় ওনার কিছু প্রবলেমও আছে। তো ওনার পক্ষে তো আর মানে 3-4 ঘন্টা রোদ্দুরে কাটানো সম্ভব নয়, বা জুনিয়র সিনিয়র সিএফএল স্কোয়াড সমস্ত কিছু পেছনে অতটা সময় দেওয়া সম্ভব নয়। উনি মস্তিষ্কটা দিতে পারেন, উনি নির্দেশটা দিতে পারেন, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেই ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। যেই জিনিসটা হয় না সাধারণত, তৃতীয় বিশ্বে সাধারণত হয় না ভারতের মতন একটা সোসাইটিতে। সেই কাজটা যদি ঠিকঠাক করে নামানো যায়, তাহলে কিন্তু ভালো ফল আমরা প্রত্যাশা করতেই পারি। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সাহিল তাবরাকে ইস্টবেঙ্গল নিচ্ছে। তো একটা কিন্তু মানে টিমটা স্ট্রেন্থেনিং করা হচ্ছে, মানে টিমটার ভারতীয় স্কোয়াড যা ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে টিমটা স্কোয়াড বাড়ানো হচ্ছে, এবং বিদেশি চয়নটা খুব ইম্পর্টেন্ট। তো হাবাস থাকলে এইটা পরিষ্কার যে হাবাস এই বিষয়ে খুব একটা কার্পণ্য করবে না, মানে কম্প্রোমাইজ করবে না। দেখতেন না ও মোহনবাগানে থাকাকালীন, মানে ভালো ভালো সে উইলিয়ামস আর একে রয় কৃষ্ণা দুজনকে রেখে দিয়েছিল, মানে নাম্বার 9 হিসেবে। তো এই বিষয়টা নিয়ে একটু অ্যাডভান্টেজে ইস্ট বেঙ্গল। তো দেখা যাক, এই অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কোনটা কীভাবে আগামী দিনে এগোয় সেটা খুব ইম্পর্টেন্ট। আর ভালো কিছু হবে এখনও পর্যন্ত মনে হচ্ছে, কেননা অ্যাসিস্ট্যান্ট কোচের নামটা আমি আগে জানতাম না। আমি ভেবেছিলাম হাবাস হতে একা আসবে, হাবাস একা এলে একটা মুশকিলে হতো, কারণ কাকে দিয়েও কাজটা নামাতো। কিন্তু এখন জানিও একজন অ্যাসিস্ট্যান্ট কোচকে নিয়ে আসছে, তো সেই কোচ ব্যক্তিটি আবার কীরকম সেটা খুব ইম্পর্টেন্ট। সেই ব্যক্তিটি যদি একটুখানি চালাক চতুর হয়, তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা ভালোই রয়েছে। সকলে ভালো থাকবেন।